তো আমরা এখন অবধি কি জানলাম না, ভোল্টেজ কিভাবে সিলেকশন করতে হয়, কি ভোল্টেজ আমরা নিই, কিভাবে আমাদের ট্রান্সমিশন হয়, ট্রান্সমিশন বা ডিস্ট্রিবিউশনের যে স্ট্রাকচারটা কী থাকে, কীভাবে জেনারেশন থেকে ডিস্ট্রিবিউশন অবধি পাওয়ার ট্রান্সফার হয়, এইটা আমরা ক্লিয়ার করলাম। তো যখন এটা পড়ছিলাম তখন আমরা কি দেখেছি, আমি প্রথম ভিডিওতেই বলেছি যে আমরা কি করি, কোনো জায়গায় ডিসি ইউজ করি, কোনো জায়গায় এসি ইউজ করি। ডিসির মধ্যেও কোনো সময় 2 ওয়্যার সিস্টেম, কোনো জায়গায় হচ্ছে সিঙ্গেল ওয়্যার সিস্টেম, আবার এসির মধ্যে 3 ওয়্যার, কোথাও হচ্ছে 3 ফেজ 4 ওয়্যার। তো ভেরিয়াস মেথড টাইপস অফ আমরা ডিস্ট্রিবিউশন বা ট্রান্সমিশন ইউজ করি। তো কেন কোনটা ভালো কোনটা খারাপ তা সেটা কম্প্যারিজনের দরকার আছে। কেন আমরা সিলেকশন করলাম ওই জিনিসটা, তো সেইটা করার জন্য আমরা এই ভিডিওতে স্টার্ট করব। তো প্রথমে আমরা ধরে নেব কি, যে একটা ডিসি মেশিন রয়েছে, যেটাতে আমার ডিসি মেশিন দিয়ে আমরা বেসিক থেকে স্টার্ট করব একদমই, যে পাওয়ার কি করছে, ট্রান্সফার করছে। একটা ডিসি মেশিন একটা লোডের দিকে পাওয়ার ট্রান্সফার করছে। ও হচ্ছে ডিসি 2 ওয়্যার সিস্টেম। এটা হচ্ছে কি ডিসি 2 ওয়্যার সিস্টেম, দুটো তার দিয়ে 2 ওয়্যার সিস্টেম। তাই এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে কারেন্ট যাচ্ছে কত, আই, কারেন্ট যাচ্ছে আই। এখানে I1 ধরছি, কারণ প্রথম থেকে আমরা 1 দিয়ে স্টার্ট করছি, কারণ পরে বলছি, হ্যাঁ সেটা I1। আর এখানটা আমি কি করে দেবো, গ্রাউন্ড করে দেবো। এখানটা কি করে দেবো, গ্রাউন্ড করে দেবো। এবার এখানে এবার আমি অ্যাজিউম করে নেব, আমি অ্যাজিউম করে নেব, কি অ্যাজিউম করব না, এখানে যে ভোল্টেজটা আছে সেটা হচ্ছে গ্রাউন্ডের রেসপেক্টে, এটা তো গ্রাউন্ড করে দিচ্ছি নিচের লাইনটা, এই ভোল্টেজটা ফিক্সড, সেটা হচ্ছে কত, ভি ম্যাক্স। গ্রাউন্ড টু লাইন ভোল্টেজটা ফিক্সড ধরবো, কারণ যদি কোনো কম্পোনেন্টগুলোকে চেঞ্জ করে দিই, একটাই ভোল্টেজ 5 ধরি, একটাতে 50 ধরি, তাহলে কম্প্যারিজন করা সম্ভব নয়। তো কিছু জিনিসকে ফিক্সড ধরবো, তাহলে আমি বুঝতে পারবো কোন সিস্টেমটা আমাদের জন্য ইকোনমিক্যালি বেস্ট। তো এখানে ধরে নিচ্ছি কি, আমি ভোল্টেজটা ফিক্স ধরে নিচ্ছি, প্রত্যেকটা জায়গায় এই ভোল্টেজটাই ধরবো, যে লাইন টু গ্রাউন্ড ভোল্টেজটা হচ্ছে কত, ভি ম্যাক্স। লাইন টু গ্রাউন্ড ভোল্টেজটা হচ্ছে ভি ম্যাক্স। এছাড়াও কি ধরবো, তাই অ্যাজুম কি, লাইন টু গ্রাউন্ড ভোল্টেজ ইজ ইকুয়াল টু ভি ম্যাক্স, একটা অ্যাজিউম করে নিলাম। নেক্সট যেটা অ্যাজিউম করব সেটা কি হচ্ছে না, পাওয়ার ইজ কনস্ট্যান্ট। যে পাওয়ারটা ফ্লো হচ্ছে সেটা কনস্ট্যান্ট, সেটা হচ্ছে ইজ ইকুয়াল টু পি, পাওয়ার ইকুয়াল টু পি। বুঝাতে পেরেছি? এবং আর কি ধরে নেব, রেজিস্ট্যান্স ওভার দ্য লাইন, কত, লাইনটা লেন্থ কত, এল, লাইন লেন্থ ইজ কনস্ট্যান্ট, যেটা ইজ ইকুয়াল টু কত, আর। যে তারটার রেজিস্ট্যান্সটা আমার সেম আছে। এবার আমি মেথড একটা চেঞ্জ করব, তাহলে আমরা বুঝতে পারবো কি যে কোনটাতে আমার সুবিধা হচ্ছে। থার্ড যেটা ধরবো সেটা কি হচ্ছে, লেন্থ অফ লাইন ইজ কনস্ট্যান্ট, যেটা ইজ ইকুয়াল টু কত, এল। তো এই লেন্থটা আমার কি, যে কতটা ডিস্টেন্সে পাওয়ার ট্রান্সফার করছি সেটা সেম, কারণ একটাতে এখান থেকে 1 কিলোমিটার দূরে দিলাম, একটাতে এখান থেকে 100 কিলোমিটার দূরে দিলাম। তো দুটোর ক্ষেত্রে কম্প্যারিজনের কোনো ব্যাপার নেই। তো কম্পেয়ার করতে গেলে সেম কন্ডিশনে ফেলতে হবে, সেম স্ট্রাকচারে ফেলতে হবে, তারপর আমাকে দেখতে হবে কি যে কোনটা ভালো। বোঝা গেছে? তো এবার যদি শুরু করি আমি এখানে, তা পাওয়ার ইকুয়াল টু আমরা কি জানি, এখানে পাওয়ার পি ইকুয়াল টু ভি ম্যাক্স ইন্টু আই, ভি ম্যাক্স ইন্টু আই। এবার তাহলে আই ইকুয়াল টু কত হবে, আই ইজ ইকুয়াল টু হবে পি বাই ভি ম্যাক্স, পি বাই ভি ম্যাক্স, এটা 1 ধরলাম, I1 ইকুয়াল টু পি বাই ভি ম্যাক্স। তাহলে এর মধ্যে লস কত হবে, লসটা কত হবে, এবার বার করবো আমরা লসটা, কত লস হচ্ছে না, আই স্কোয়ার আর, তাহলে ডাব্লিউ লস, ডাব্লিউ ইজ ইকুয়াল টু I1 স্কোয়ার আর। এখানে একটা তারের ক্ষেত্রে, দুটো তারের ক্ষেত্রে কত হবে, 2I1 স্কোয়ার আর। এটা ইজ ইকুয়াল টু কত দাঁড়াবে আমার, 2I1 স্কোয়ার আর মানে 2 ইন্টু I1 স্কোয়ার মানে পি স্কোয়ার বাই ভিএম স্কোয়ার ইন্টু আর হচ্ছে রো এল বাই A1। এলটা হচ্ছে লেন্থটা ফিক্সড, রোটা হচ্ছে এর রেজিস্টিভিটি, তাহলে তারটা তো আমরা জানি ফিক্সড ধরে নিচ্ছি, আর A1 মানে হচ্ছে এখন ক্রস সেকশন এরিয়া। এই কন্ডিশনে
ফার্স্ট কন্ডিশনের যে ক্রস সেকশন এরিয়া রয়েছে। তাহলে এখান থেকে ক্রস সেকশন এরিয়া বের করি, সেটা A1 ইকুয়াল টু কত হবে না ডাব্লুটা নিচে চলে যাবে, তাহলে 2p1 স্কোয়ার রো এল বাই ভিএম স্কোয়ার ইন্টু ডাব্লিউ। এবার হচ্ছে তাহলে ভলিউম কত হবে, কত ভলিউম লাগবে না ভলিউম মানে কি ক্রস সেকশন এরিয়া ইন্টু লেন্থ ভলিউম, তার সাথে দুটো মানে 2, তাহলে ভলিউম অফ কন্ডাক্টর ইজ ইকুয়াল টু 2a1l 2a1l, যেটা ইজ ইকুয়াল টু কি দাঁড়াবে আমার 2a1l কে আমরা লিখতে পারবো 2 দিয়ে, এখানে এর ভ্যালু আমি জানি, তাহলে এটা হবে 4p1 স্কোয়ার রো এল স্কোয়ার বাই ভিএম স্কোয়ার ইন্টু ডাব্লু, যেটাকে আমরা এটা কে দিয়ে ডিফাইন করি, কে দিয়ে ডিফাইন করি। বোঝাতে পেরেছি কি বলছি কথাটা, আমি কে দিয়ে ডিফাইন করি। তাহলে এটা গেল কি একটা ডিসি 2 ওয়্যার সিস্টেমের অ্যানালাইসিস, এবং তার যে পরিমাণ ভলিউম লাগবে এই তারটা কতটা তার লাগবে এটা, সেটা হচ্ছে এই ইকুয়েশনটার মাধ্যমে আমরা কি পেলাম, যেটা ভ্যালু হচ্ছে কত কে ইজ ইকুয়াল টু 4p1 স্কোয়ার রো এল স্কোয়ার বাই ভিএম স্কোয়ার ডাব্লিউ। বোঝা গেছে, এটা ফার্স্ট গেল। এবার এটাকে আমরা কি করব রেফারেন্স হিসাবে ধরবো, যে এইটার রেসপেক্টে কোনটায় কম লাগছে কোনটায় বেশি লাগছে, এবং সেটা এই কে এর মাল্টিপল দিয়ে বোঝানোর চেষ্টা করব, যাতে আমরা কম্পেয়ার করে বুঝতে পারি ইজিলি যে কোন সিস্টেমটা ভালো কোন সিস্টেমটা খারাপ। এখন কি নেব ডিসি 2, সেকেন্ড নেব কি ডিসি 2 ওয়্যার উইথ মিড পয়েন্ট আর্থ। এখানে কি ছিল মিড পয়েন্ট ছিল না, দুটো তার ছিল, কিন্তু একটা তার কি ছিল আমি গ্রাউন্ড করেছিলাম, মানে এখানে কি ছিল 1 আর্থ, এখানে একটা আর্থ ছিল একটা সাইড, দুটোর মধ্যে একটা আর্থ ছিল। এখানে যে মিড পয়েন্ট আর্থ মানে হচ্ছে এখানে কি হবে মাঝেরটা আর্থ, মানে এখানে 3টা থাকবে। বোঝা গেছে কি বলছি, ডিসি 2 ওয়্যার উইথ মিড পয়েন্ট আর্থ। তো এটা কিরকম হবে সার্কিটরিটা আমার কাছে, না এটা যদি একটা জেনারেটর হয় মিড পয়েন্ট মাঝখানে একটা পয়েন্ট বার করতে হবে, তাহলে আমি কি করবো দুটো জেনারেটরকে পর পর কানেক্ট করব, দুটো জেনারেটর কি করব পর পর কানেক্ট করব এইভাবে। বোঝা গেছে, এই যে মিড পয়েন্ট মাঝের পয়েন্টটাকে কি করে দেবো আমি এখানে আর্থ করে দেবো। বোঝা গেছে কি বলছি, তো এটা কি হবে এটা প্লাস এটা মাইনাস এটা প্লাস মাইনাস, এদিক দিয়ে কারেন্ট যাচ্ছে I2, এখন 2 ধরলাম, এখানে কারেন্ট ঢুকছে I2। এবার কি হচ্ছে আমার এখানে, তাহলে এখানে একটা জেনারেটর কত তৈরি করছিল ভিম্যাক্স তৈরি করছিল, তাহলে এখানে এই জায়গাটা এইখানে ভোল্টেজ কত হবে ভিম্যাক্স, কারণ আমরা বলেছি ভিম্যাক্স কার মধ্যে ধরি আমরা তার থেকে গ্রাউন্ড অবধি, তাহলে এখানে তার থেকে গ্রাউন্ড ভিম্যাক্স, এখানে তার থেকে গ্রাউন্ড ভিম্যাক্স, তা দুটো ভিম্যাক্স পাচ্ছি আমি এখান থেকে এখানে, তাহলে এটাও ভিম্যাক্স পেলাম। তাহলে এখানে ওভারঅল যে আউটপুটে যে ভোল্টেজটা পাবো সেটা হচ্ছে কি 2 ভিম্যাক্স, কি পাবো 2 ভিম্যাক্স। বোঝা গেছে, তাহলে এবার সেম ভাবে আমরা প্রবলেম সলভ করব, সেটা হবে I2 ইজ ইকুয়াল টু কত দাঁড়াবে না পাওয়ার তো সেম যাচ্ছে P/2 ভিম্যাক্স, P/2 ভিম্যাক্স, তাহলে লস কত হবে W2 ইজ ইকুয়াল টু দাঁড়াবে কত, আগেটা কত ছিল W1, এটা লিখতে ভুলে গেছি W1, এখানে আবার W1, এটা W1 এটা W1, ঠিক আছে। W2 হবে কি I2 স্কোয়ার R2, আর কি হবে দুটো তার থাকার জন্য 2, ঠিক আছে, যেটা ইজ ইকুয়াল টু কত হবে 2 ইন্টু পি স্কোয়ার বাই 4 2 স্কোয়ার 4 ভি ম্যাক্সের স্কোয়ার ইন্টু রো এল বাই A2। এখানে ধরে নিচ্ছি কি সেকেন্ড কেস, যেহেতু A2 মানে হচ্ছে এর এরিয়াটা হচ্ছে আমি A2 ধরে নিচ্ছি তারটা, কারণ সবগুলো তার আলাদা আলাদা হবে অ্যাজ পার, কারণ আমি ভোল্টেজ যখন বাড়িয়ে দিচ্ছি কি হবে তার ক্রস সেকশন কমে যাবে অটোমেটিক, জানি সেম তার তো বাড়াচ্ছি না। বোঝা গেছে কি বলছি কথাটা, তাহলে এখান থেকে A2 কত হবে A2 ইজ ইকুয়াল টু দাঁড়াবে এটা কত হবে কেটে যাবে, এটা 2 হবে, তাহলে কি দাঁড়ালো A2 ইকুয়াল টু আমার পি স্কোয়ার রো এল বাই 2 ভিএম স্কোয়ার ইন্টু W2। তাহলে ভলিউম কি হবে এখানে, এটা হচ্ছে K2, ভলিউম K2 ইকুয়াল টু কি হবে, কটা তার আছে দুটো তার আছে, তাহলে 2A1L
A2L, 2A2L। তা 2A2L হলে কী হবে, এটা এখানে বসালে 2 কাটা যাবে, তা 2 ইন্টু বসাই আগে পি স্কোয়ার রো এল বাই 2 VM স্কোয়ার W2 ইন্টু এল, এটা এখানে বসিয়ে দিলাম। ঠিক আছে, তা 2 কাটা গেল, তাহলে পি স্কোয়ার রো এল স্কোয়ার বাই VM স্কোয়ার ইন্টু W2, VM স্কোয়ার ইন্টু W2, এটা কি হচ্ছে K2, এটা হচ্ছে কি K2। তা আগে কে কত ছিল, এই সেম জিনিসটার সাথে 4 দিয়ে গুণ করা ছিল, তাহলে এটাকে লিখতে পারি K2 ইজ ইকুয়াল টু 0.25 ইন্টু কে, K2 ইজ ইকুয়াল টু 0.25 ইন্টু কে। বোঝা গেছে? তাহলে এখানে কি বুঝতে পেলাম, আমার এই যে একটা জেনারেটর দিয়ে যে জিনিসটা করছিলাম, দুটো জেনারেটর দিয়ে যখন ওই সেম পাওয়ার ট্রান্সফার করছি, আমার কি হচ্ছে টোটাল যে কস্টটা, ট্রান্সমিশন কস্টটা, জেনারেটর কস্ট না, ট্রান্সমিশন কস্টটা 4 ভাগের 1 ভাগ হয়ে যাচ্ছে, এর তুলনায় 0.25 টাইমস হচ্ছে, মানে 4 ভাগের 1 ভাগ হয়েছে। তাহলে এর তুলনায় এটা অনেক ভালো সিস্টেম, এটা হচ্ছে অনেক বেটার সিস্টেম ট্রান্সমিশনের ক্ষেত্রে। তো এটার ক্ষেত্রে কি হয়, আমি যদি এই তারটা নাও ইউজ করি, একটা তার দিয়ে সিঙ্গেল তার দিয়েও নিয়ে যাই সম্ভব, কারণ এখানে গ্রাউন্ড করে দিয়েছি, কিন্তু এটার ক্ষেত্রে আমাকে দুটো তারই নিতে হবে, একটা প্লাসে আর একটা মাইনাসে। তো জেনারেলি ওই জন্য আমাদের যে ডিসি ট্রান্সমিশনগুলো হয়, একটা প্লাস তার একটা মাইনাস তার দিয়ে নিয়ে যাওয়া হয়। এতে কি হয়, আমার একটা শুধু প্লাস বা শুধু মাইনাস দিয়ে নিয়ে যাওয়া হয় না। তা এতে কি হয়, আমার যে ট্রান্সমিশনের যে কস্টটা, সেটা প্রায় আগের তুলনায় 1/4 টাইমস হয়ে যায়। তা এইভাবে আমরা ডিসি বা এসি যতগুলো আমাদের সিস্টেম রয়েছে, সেগুলোকে আমরা একটা বের করে এরকম কেস সাথে আমরা কম্পেয়ার করতে পারি, এবং এই বের করাটা আমাদের কাছে বেশি ইম্পর্ট্যান্ট নয় পরীক্ষার জন্য। এটা যদি আমি প্র্যাকটিস করতে থাকি, তাহলে শুধু সময় নষ্টই হবে, কারণ এখান থেকে শুধুমাত্র পরীক্ষায় কী আসে, যে কোনটা বেটার নয়। তো আমরা ফাইনাল যে রেজাল্টটা দাঁড়াচ্ছে ভলিউমের, তো ফাইনাল রেজাল্টটা শুধু আমরা যদি চার্ট হিসাবে দেখে নিই, একবার চোখ বুলিয়ে নিই, তাহলে আমরা বুঝে যাবো কোনটা ভালো কোনটা খারাপ। সেটাকে বসে বসে পরীক্ষার হলে এইভাবে ডিরাইভ করার কোনো দরকার নেই। তো আমি আর এগুলোকে প্রত্যেকটা ডিরাইভ করে দেখাচ্ছি না। যদি কারো খুব ইন্টারেস্ট থাকে, যে কোনো বইতে, যে কোনো পাওয়ার সিস্টেমের বইতে এটা পাওয়া যাবে। তো আশা করবো পরে নিজেরাই দেখে নেবে, আমি যেটা বোঝানোর বুঝিয়ে দিয়েছি। এবার আমি কি করবো, একটা চার্ট দেখাবো, যে চার্টটার মধ্যে কি থাকবে, এই প্রত্যেকটা যে আমাদের মেথড রয়েছে সেগুলোকে কম্পেয়ার করে বোঝানো থাকবে, যে কোনটা বেটার না, এবং সেই চার্টটা চোখের সামনে রাখলেই কাজ হয়ে যাবে। বোঝা গেছে? তো এটা হচ্ছে আমার টেবিল, কিসের না, কম্প্যারিজন টেবিল আন্ডারগ্রাউন্ড আর ওভারহেড সিস্টেমের মধ্যে যে সিস্টেমগুলো ইউজ করি ডিসি এবং এসিতে, তার কোনটার কস্ট কম্প্যারিজনের টেবিল। বোঝা গেছে কি বলছি কথাটা? এবার হচ্ছে এখানে আমরা কি করেছিলাম, এইটা সলভ করে বের করেছিলাম কে এর ভ্যালুটা কত, তার সাথে এই সেকেন্ডটা করেছিলাম 0.25 কে, এই কম্প্যারিজনটা দেখেছিলাম আমরা। বাকিগুলো সেমভাবে এই পুরো চার্টটা বার করা যাবে। যেখানে নতুন কি লাগছে, cos স্কোয়ার ফাই বলতে আমরা কি জানি, পাওয়ার ফ্যাক্টর জানি। তো পাওয়ার ফ্যাক্টরের উপর, যেহেতু এসি সিস্টেম, এসিতে কি হয়, পাওয়ার ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। তো এখানে নজর রাখার বিষয় আছে যে প্রত্যেকটা এসি সিস্টেম, সেটা আন্ডারগ্রাউন্ডে হোক বা ওভারহেডে হোক, নিচে cos স্কোয়ার ফাইয়ের উপর ডিপেন্ড করছে। মানে cos ফাইয়ের ভ্যালু বা পাওয়ার ফ্যাক্টর যদি লো হয়, আমার কস্ট কি হবে, ইনক্রিজ করবে। তো যদি আমি কি করি, একটা ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের লাইন ভাবি, মানে জিরো ল্যাগ যদি ভাবি বা জিরো লিড যদি ভাবি, তাহলে কি হবে, cos ফাই ভ্যালু 1 হবে। cos ফাই ভ্যালু যদি 1 হয়, তখন আমার কম্পেয়ার করতে আমার ইজি হবে, আমি তাকিয়ে বুঝতে পারবো, এবং সেটাই হবে মিনিমাম কস্ট। সেটা হবে কি, মিনিমাম কস্ট। এবং তার থেকে নিচে যাওয়া মানে 0.8, 0.7, 0.6-এ যাওয়া মানে আমার কী হবে, ট্রান্সমিশন লাইনের কস্টটা ড্রাস্টিক্যালি ইনক্রিজ করবে, প্রচুর ইনক্রিজ করে যাবে। বোঝা গেছে কি বলছি? কস্টটা প্রচুর ইনক্রিজ করবে। তো এই জন্য বলা হয়, যদি আমার কস্ট হচ্ছে নিচে 1-এর জায়গায় 0.8 হয়, তো তার কস্টটা 1/0.8 থাকবে না, 1/0.8-এর হোল স্কোয়ার, মানে 1/cos স্কোয়ার ফাই আকারে ইনভার্সলি ইনক্রিজ করবে। তো এতে কী হয়, পাওয়ার ফ্যাক্টর কম হলে আমার কি হয়, লাইনের কস্ট প্রচুর ইনক্রিজ করে। ওই জন্য আমাদের সবসময় অ্যাজ এ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার নজর রাখতে হবে, যে কোনো ট্রান্সমিশন সিস্টেম ডিজাইনের ক্ষেত্রে যে পাওয়ারটা আমি ওখানে পাঠাবো, সেটা যতটা সম্ভব 10:1 যেন হয়, পাওয়ার ফ্যাক্টর যাতে 10:1 হয়। এটা গেল cos স্কোয়ার ফাইয়ের গল্প। এবার এখানে নতুন জিনিস দেখতে পাচ্ছি কি, ওভারহেড আর আন্ডারগ্রাউন্ড। একটু আগে যে আমরা কম্প্যারিজনটা যে ডিরাইভ করলাম, সেটা কি আমরা ওভারহেড সিস্টেমের ক্ষেত্রে করেছি। সেখানে ধরে নেওয়া হয়েছে একটা তার থেকে যে ভিম্যাক্সের ভ্যালুটা, একটা তার থেকে গ্রাউন্ড অবধি কনস্ট্যান্ট, বা সেটা ভিএম। আন্ডারগ্রাউন্ড সিস্টেমের ক্ষেত্রে কি হয়, বা ইউজি কেবিল যেগুলো থাকে, কেবিলের মধ্যে কি হয়, আমার গ্রাউন্ডের রেসপেক্টে দেখার দরকার পড়ে না। কারণটা কি বলছি, কারণটা হচ্ছে ওর বাইরে অলরেডি ইনসুলেশন দেওয়া থাকে, তো ওরা গ্রাউন্ডে আছে না উপরে আছে না নিচে আছে, তার সাথে গ্রাউন্ডের কোনো ওই ম্যাক্সিমাম ভোল্টেজের কোনো সম্পর্ক নেই। তো
ইউজি কেবলের এখানে স্ট্যান্ডার্ডাইজার কি ধরা হয় না, ভোল্টেজ যেটা ফেজ টু গ্রাউন্ড, ফেজ টু গ্রাউন্ডটা কত হয় ভিম্যাক্স হয়। আর এখানে কি হয় ফেজ টু ফেজ বা কন্ডাক্টর টু কন্ডাক্টর, ফেজ টু ফেজটা কত হয় ভিম্যাক্স হয়। এখানে কি করা হয় যে গ্রাউন্ডের রেসপেক্টে যখন কোনো আমার কি বলে রিলেশান নেই, তো আন্ডারগ্রাউন্ড সিস্টেমে আমাদের কি হয় দুটো তার যেহেতু একদম পাশাপাশি থাকে, ক্লোজ প্রক্সিমিটিতে থাকে, একটা কেবিলের মধ্যে 3টা জাগ 2টো জাগ 5টা যটা তার যাবে সেগুলো খুব কাছাকাছি থাকে, তো যে ভোল্টেজটা আমি দেখবো যেটার জন্য ইনসুলেশন ব্রেক হওয়ার চান্স থাকে, সেই ভোল্টেজটা কার উপর দেখে কনস্ট্যান্ট ধরবো আমি না দুটো তারের মধ্যে আমি ধরবো, দুটো তারের মধ্যে, দুটো কন্ডাক্টরে বা দুটো ফেজের মধ্যে ধরবো। আর বেয়ার কন্ডাক্টরে কি হচ্ছে বা ওভারহেডে কি হচ্ছে, উপর দিয়ে যেহেতু তার যাচ্ছে, তো ওই তার থেকে মাটি অবধি যেটা সেটাকে আমরা কি ধরবো কনস্ট্যান্ট ধরবো। যেমন এটার ক্ষেত্রে কি করেছিলাম আমরা, এরকম একটা জেনারেটর নিয়েছিলাম, সেটাতে কি হচ্ছিল যখন দুটো জেনারেটর যে সেটটা করেছিলাম এইভাবে ছিল, তো আমার এখানে কি ছিল, এখানে মাঝখানটা কি করে দিয়েছিলাম গ্রাউন্ড করে দিয়েছিলাম, তাহলে এইটা ছিল কত ভিম্যাক্স আর নিচেরটা ভিম্যাক্স, টোটালটা হচ্ছে 2 ভিম্যাক্স হয়েছিল। কিন্তু আন্ডারগ্রাউন্ডের ক্ষেত্রে আমি এই সেম জিনিসটাকে যখন করব এই যে এইটার জন্য, তখন কি করব আমি ডিসি 2 ওয়্যার সিস্টেম নিলাম, এটা ডিসি এটা 2 ওয়্যার সিস্টেম যা বোঝানোর জন্য এটা করছি। এবার এখানে যদি গ্রাউন্ডও করে দিই, যেহেতু এটা এই দুটো তার একটা কেবিলের ভিতরে যাচ্ছে, কোনো ফিজিক্যালি বাইরে দুটো তার এভাবে খুঁটি দিয়ে যাচ্ছে না, এই দুটোকে একটা তারের মধ্যে পেঁচিয়ে এভাবে নিয়ে যাওয়া হয়েছে, তো এখন এই দুটোর মধ্যে ভোল্টেজটা ভিএম হবে, বোঝা গেছে। এখানে দুটোর মধ্যে ভোল্টেজটা কি ছিল নাই, এখানে এই একটা থেকে গ্রাউন্ড অবধি ভিএম ছিল, তো একটা ভিএম দুটো ভিএম 2 ভিএম হয়েছে। এখানে কি হবে, এখান থেকে গ্রাউন্ড অবধি ভিএম হবে না, এখান থেকে এইটা গোটাটা ভিএম হবে, ঠিক আছে। তো ওই জন্য দেখা যাচ্ছে কি এর কম্প্যারিজনটার ক্ষেত্রে আমার আলাদা আলাদা ভ্যালু আসে, এর কম্প্যারিজনটার ক্ষেত্রে কি আলাদা আলাদা ভ্যালু আসে। তো এখানে আন্ডারগ্রাউন্ড আর ওভারহেডের ক্ষেত্রে আমরা আলাদা আলাদা পাই। তো আশা করি বোঝানো গেছে। তো এই প্রত্যেকটা যে প্রুফ করার কোনো দরকার নেই, কোনো মাথা ঢোকানো দরকার নেই, কারো যদি খুব এক্সট্রা সময় থাকে সে করতে পারে, কারণ এটা কম্পিটিটিভ এক্সামের জন্য কোনো ইম্পর্টেন্স নেই। কেউ যদি ক্লাসের পরীক্ষার জন্য পড়ছে তারা হতে পারে দরকার, ঠিক আছে। কিন্তু আমাদের আমরা যেটার জন্য প্রিপারেশান নিচ্ছি তার জন্য এর প্রুফের কোনো মাথায় ঢোকানো দরকার নেই, যেটা বোঝানোর বুঝিয়ে দিচ্ছি সবাই বুঝেছে, কীভাবে বের করতে হয় সবাই জানে, আগে দুটো প্রবলেম দেখেছে ওইভাবে বের করতে হয়, তো ওটাতে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে, কিন্তু এটা নিয়ে এক্সট্রা আর ঘাঁটানোর দরকার নেই। তো এবার হচ্ছে কম্প্যারিজনে কি দেখা যাচ্ছে, ডিসির ক্ষেত্রে এখানে সবচেয়ে মিনিমাম কোনটা, যদি আমি এই cos² ফাইটাকে 1ই ধরে নিই নিজের বোঝার সুবিধার্থে, তো এটা হচ্ছে 0.58, এটা 0.5, 0.52, 0.3, 0.25, তো সবচেয়ে মিনিমাম কোনটা এটা হচ্ছে সবচেয়ে মিনিমাম কস্ট। আর সবচেয়ে ম্যাক্সিমাম কোথায় না 2 এসি সিঙ্গেল ফেজ সিস্টেম, এসি 2 ওয়্যার সিস্টেম, যেটা আমাদের ঘরে ইউজ করি। কিন্তু ওটা ইউজ করি একটাই কারণে, আমরা যে আমাদের যে ইকুইপমেন্টগুলো রয়েছে সেগুলোকে যাতে আমরা প্রপার ইউজ করতে পারি, কারণ এখানে 240 ভোল্টের ইকুইপমেন্ট আমরা আমাদের মার্কেটে কিনতে পাওয়া যায়, তো আমাদের কস্ট বেশি হওয়া সত্ত্বেও এটাকে আমরা ইউজ করতে হয়। ওই জন্য ডিসি 2 ওয়্যার সিস্টেম, এই যে ডিসি 2 ওয়্যার সিস্টেম, এটা কি সিঙ্গেল ফেজ যে সিস্টেমটা ডিসি 2 ওয়্যার আমরা ইউজ করি, এটাকে আমরা লং লেন্থে ইউজ করি, এটা কস্ট অনেক বেশি আসে। এতে কি হয় কস্ট অনেক, এটা শুধুমাত্র ডিস্ট্রিবিউশনের সময় যে গ্রামের মাথায় ট্রান্সফর্মার বা টাউনের কোনো একটা জায়গায় ট্রান্সফর্মারটা বসিয়ে আশেপাশে 1 কিলোমিটারের মধ্যে জেনারেলি আমাদের কী হয় এলটি লাইন বা লো টেনশন লাইন আমাদের থাকে, 240 ভোল্ট বা 415 ভোল্টের লাইন থাকে, সেখানে আমরা এই মেথডটা ইউজ করি। বোঝা গেছে কি বলছি। আর আর এখানে কি দেখা যাচ্ছে যে মিড পয়েন্ট আর্থ করে দিলে সেই সিঙ্গেল ফেজে মিড পয়েন্ট 0.5 আর ডিসি 3 ওয়্যার সিস্টেমে 0.5, তো এই দুটো কি হচ্ছে আমার ডিসি বাদ দিলে এসির ক্ষেত্রে কম, তো এসিতে আমরা যেহেতু 3 ফেজ নেব, তার 3 ফেজে 3 ওয়্যার সিস্টেমই ম্যাক্সিমাম ট্রান্সমিশনে আমরা এই জন্য ইউজ করে থাকি। 4 ওয়্যার সিস্টেম কোথায় হয় সেমভাবে, যেহেতু কস্টটা একটু সামান্য বেশি, তো 4 ওয়্যার সিস্টেম আমরা কোথায় ইউজ করি না আমাদের যে ডিস্ট্রিবিউশন সিস্টেম আছে যেখানে লেন্থ কম সেইখানে আমরা ইউজ করে থাকি। বোঝা গেছে। তো সবাই আশা করবো এটা 4টা খাতার মধ্যে লিখে নেবে, একবার ভালো করে চোখ বুলিয়ে নিলে কোনটা ভালো কোনটা খারাপ মাথায় রাখলেই পরীক্ষার হলে যখন আসবে আমরা কি করব টিক করতে পারবো এই 4টার মধ্যে বেস্ট কোনটা। এই ধরনের আসতে পারে কোশ্চেন, কিন্তু জেনারেলি এটা আজকাল আর আসে না, যদি আসেও আমরা যাতে অ্যান্সারটা করতে পারি সেই জন্য আমি এই 4টা বানালাম। ওকে।